বিএনপি শুধু নিজের পক্ষেই সবকিছু করতে চাইছে বা সুবিধা পেতে চাইছে? দেখুন, বিএনপি তো একটা রাজনৈতিক দল, তাই না? বিএনপি তাদের যে রাজনীতি আছে সেই রাজনীতির পক্ষে যে কথা বলবে তাদের তো সেটাই ভালো লাগবে। তাদের পক্ষে তারা যেটা চায় সে ধরনের আচরণ সরকার করে বিএনপি খুশি হবে। যেমন রাষ্ট্রপতি পদত্যাগের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বললো, একটা আলটিমেটাম দিল, ওই সময়ের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। এবং এটা শোনার পর বিএনপি প্রধান উপদেষ্টা দেখা করলেন, দেখা করে ওনারা কথা বলেছেন, প্রধান উপদেষ্টা ওনাদের কথা রেখেছেন, অথবা যাই হোক ওই আন্দোলনে থেমে গেছে। বিএনপি নিশ্চয়ই এখানে তো বিএনপি রাজনীতি এবং ছাত্র আন্দোলনের রাজনীতি এক না, এক হওয়ার কথাও না। কারণ ছাত্র আন্দোলন যারা করে তারা তো বিএনপি করে না, এক হওয়ার কথাও না। বিএনপি তার রাজনীতির সঙ্গে যখন মিলবে তখন খুশি হবে, এটা তো খুবই স্বাভাবিক। এখন দেশের সর্বস্তরে বিএনপি প্রভাব বিস্তার করেছে, করতেই পারে। বিএনপি একটা বড় দল, আগে আওয়ামী লীগ করেছেন, বিএনপি করবে, জামাত করবে, সব দলই করবে। বাংলাদেশের যারা নাকি এখানে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের পদে আছে, একদম পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে কয়জন? সে কোনো না কোনো দলের সঙ্গেই থাকে, তো তারা থাকতেই পারে। এখন এটা দেখে যদি ওনারা বলেন নতুন যে দলটা এখনো হয় নাই, ফেব্রুয়ারিতে হবে বলে মাত্র পরশুদিন ঘোষণা দেখলাম, তারা নাকি ফেব্রুয়ারিতে একটা দল করতে যাচ্ছে। যদিও সারজিৎ সাহেব আবার মাসখানেক আগে বলেছিলেন যে তারা কোনো দল করবে না, তারা রাজনৈতিক শক্তি হবে। উনি ছিলেন মুখ্য সংগঠক বলেছে রাজনৈতিক শক্তি হবে। আবার সদস্য সচিব দেখলাম কালকে বললো ফেব্রুয়ারিতে ঘোষণা হবে। অলরেডি কি নাম হবে তারও নাকি 100 প্রস্তাব পাওয়া গেছে, সেই প্রস্তাব থেকে একটা নাম তারা নেবে, মানে তারা একটা দল করবে। এখন যারা দল করবে, এই দলটা তো নতুন দল হচ্ছে, এখন নতুন দলের অত বেশি সমর্থকটাও থাকতে পারে, দল করলে হয়তো তাদেরও সমর্থক বাড়বে। অথবা যারা এখানে আছে পুরোনো দলগুলিতে, অনেক আওয়ামী লীগের লোকজন হয়তো, অনেক আওয়ামী লীগের যারা নাকি আমলা আছে তারা হয়তো নতুন দলে আসতেও পারে, তো তাদের সংখ্যা বাড়তে পারে। কাজে বিএনপির বেশি, বিএনপির মতো করে সরকার চলছে, এই অভিযোগটা যখন সরকারের মধ্যে যারা আছে তারা করে, তখন এই বিষয়টা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। এই সরকারের 3 জন প্রতিনিধি আছেন, 3 জন উপদেষ্টা আছেন, যারা নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক ঐক্য এদের সঙ্গে রিলেটেড, তারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন। বিএনপি কেউ আছে? বিএনপিতে কেউ নাই। এবং তারা 3 জনই পাওয়ারফুল, 3 জনই খুবই পাওয়ারফুল। একজনের হাতে এলজিআরডির মতো মিনিস্ট্রি আছে। এলজিআরডি মিনিস্ট্রি মানে কি? আগে আমরা দেখতাম যে দলের পর যে দল ক্ষমতা থাকে সেই দলে যিনি সাধারণ সম্পাদক হন, সাধারণত উনি এই পদটা হোল্ড করেন, কেবল গতবার ছাড়া, মানে সর্বশেষ আওয়ামী লীগের সময়টা ছাড়া প্রতিবারই সবসময় দেখতাম এই পোস্টটা দলের সাধারণ সম্পাদকই হোল্ড করেন। মানে কারণ এই পোস্টটা যিনি পান, এই মন্ত্রণালয় যিনি পান, তার পক্ষে সারা দেশে দল গড়া, দল গোছানো সহজ হয়। সেই মন্ত্রণালয়টাও কিন্তু এই ছাত্রদের হাতে দেওয়া আছে। আরেকজন উপদেষ্টা যার কোনো মন্ত্রণালয় নাই, মানে সে মানে আপনার পোর্টফোলিও নাই, তার কোনো মন্ত্রণালয় সে পান নাই। কেন পান নাই? আমি তো মনে করি তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য পান নাই, যাতে উনি সব মন্ত্রণালয়ে খবরদারি করতে পারেন। উনি তাই করছেন আমরা যতটুকু খবর পাই। তাহলে এত পাওয়ারফুল নেতা যে 3 জন আছেন তারা অভিযোগ করতেছে বিএনপির ব্যাপারে যে বিএনপি নাকি সরকারের মধ্যে বেশি প্রভাব বিস্তার করতেছে। এখন সরকারও তো একটা লজিক দিয়ে চলে, সরকারকে তাকে জবাবদিহি করতে হয়, জবাবদিহি করতে হয় না? সরকার যে কাজটা করে, দেখেন এই সরকারটা গঠিত হয়েছে কিসের উপর ভিত্তি করে? আপনি যাই বলেন, আপনি 72-এর সংবিধান মানেন না, ওটারে দিয়ে ফুটবল খেলবেন না, কি করবেন, যা ইচ্ছা তাই করেন। ওই সংবিধানকে সমুন্নত রাখার শপথ তো আপনি নিয়েছেন। এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টা শপথ নিয়েছেন যে তারা সংবিধানকে সমুন্নত রাখবেন, নিয়েছেন না? নেওয়ার পরেই এই মানে ছাত্র সংসদ যারা প্রতিনিধি আছে তারা বলতে তারা 72 সংবিধান মানে না। তাহলে তাদের শপথের কি মূল্য আছে? তাদের শপথের কোনো মূল্য আছে? মূল্য নেই তো। তো এখন এইরকম মানে ছেলে মানুষই কাজ, এটা তো ডক্টর ইউনূসের পক্ষে করা সম্ভব নাও হতে পারে। ডক্টর ইউনূস হয়তো লজিক্যালি কথা শুনতে চান, বিএনপি যারা আছেন অভিজ্ঞ পলিটিশিয়ান তারা হয়তো লজিক দিয়ে বুঝিয়েছেন এটা করলে কি সমস্যা হবে, কি সমস্যা হবে না। এবং ছাত্ররাও আমার ধারণা বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে তাদের তো আন্দোলন থেমে গেল কেন? তারাও বুঝতে পেরেছেন যে রাষ্ট্রপতি পদত্যাগ চাওয়া ঠিক হবে না, তো তারা আন্দোলন করতো। তারাও বুঝতে পেরেছে যে প্রক্লেমেশন বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না, তারাও তারা আন্দোলন করতো।
তারা তো 15 তারিখে দিয়েছিল একটা আলটিমেটাম, 15 জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন করতে হবে, ঘোষণাপত্র দিতে হবে। সরকার দিয়েছে? দেয়নি তো। তারা প্রথম আলোচনাটাই করেছে 16 তারিখে, মানে 15 তারিখ পার করে দিছে আগে, ওদের আলটিমেটামের ডেটটা পার করে না। এখন সরকারকে তারা মনে করতে পারছে না, তাহলে কি আমরা ভাববো যে এদের গুরুত্ব সরকারের কাছে কমে গেছে? কমতে পারে, কমার সম্ভাবনা আছে। এগুলো একটা দিক। আর মির্জা ফখরুল যে কথাটা বলেছেন, আমি মির্জা ফখরুলের কথার ওনার 2টা বক্তব্য নিয়ে আলোচনা, আমি 2টা বক্তব্য খুব মন দিয়ে পড়েছি এবং এখন আমি আবারও পড়তে পারি। আমি এখানে কোনো ভুল দেখি না। উনি একজন ঝানু রাজনীতিবিদের মতো কথা। উনি কি বলেছেন? যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে। যদি করে তাহলে থাকবে, না করলে থাকবে না। এতে তো কোনো ঝামেলা নাই তো। আর আরেকটা কথা বলেছে যে তাকে বলা হয়েছে যে আপনার কি ধারণা সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? তখন উনি বলেছেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে। উনি কিন্তু বলে নেই আসতে পারে। কেননা আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরির কথা চিন্তা করছেন, তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। মানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। একদম সিম্পল কথা। কিন্তু যদি ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করছে, যদি সেখানে মাহফুজ সাহেব, নাহিদ সাহেব, আসিফ সাহেব থাকেন সেই দলে, যদি তারা সেই দলের হয়ে নির্বাচন করেন, তাহলে এই সরকারকে আপনি নিরপেক্ষ বলবেন কেন? বলতে পারবেন না। কিন্তু সেই বিচারে আরেকটা ব্যাপার আছে, আমি পরে বলি, আপনি আলোচনাটা শেষ করেছেন পরে আমি এই বিষয়টা একটু আসবোই যে মানে কবে ছাড়বে বা এই বিষয়টা। আবার নাহিদ ইসলামও বলেছেন যে অংশগ্রহণ করতে চাইলে, নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে নির্দিষ্ট সময় আগেই ছেড়ে দেবে। আমি আসি এই প্রসঙ্গে, তবে তার আগে প্রশাসনের বিষয়টা যেটি আসছিল, জনাব মাসুদ কামাল, একটু আপনার কাছ থেকে এটি শুনতে চাই যে এই মুহূর্তে আমাদের সামনে আব্দুল হান্নান মাসুদ তিনিও বলছিলেন, নাহিদ ইসলামও বলেছেন, আসিফ মাহমুদও বলেছেন যে সরকারের উঁচু থেকে নিচু পর্যায়ে যেটি বললেন ডিসি, এসপি, স্বাস্থ্যের ডিজি পর্যন্ত, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে পুলিশের আইজি সব নিয়োগেই এবং এমনকি নির্বাচন কমিশনেও বিএনপি প্রভাব বিস্তার করেছে, চাপ প্রয়োগ করেছে, বিএনপির লোকজন ঢুকেছে। পার্সেন্টেজেরও একটা কথা বললেন আব্দুল হান্নান মাসুদ যে কত পার্সেন্ট লোক বিএনপির। মানে আন্দোলনটা তো দেখেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূলত ছিল সরকারি চাকরিতে কোটা নাকি মেধা, কোনটার প্রাধান্য। এখন কি তদবির নাকি মেধা, এটারও একটা জায়গা, মানে সেই জায়গাটাই যদি থেকে যায় লাভটা, গুণগত পরিবর্তন কি হলো, তদবির বা চাপ বনাম মেধা? দেখেন, এখানে একটা কথা বলি আপনাকে, এখানে হলো ধান্দা। তদবির, চাপ, মেধা সবগুলি বলেন, আসলে চলছিল ধান্দা। ধান্দাটা কেমন আমি বলি, যেমন আওয়ামী লীগ আমলে আপনি যে কোনো আমলাকে জিজ্ঞাসা করতেন, যে কোনো আমলা, 10-এর মধ্যে 10 সবাই আওয়ামী লীগ করে, এবং সবাই বলতো আমি তো করি। আমার দাদা বলতো আওয়ামী লীগ করতো, তার পরদাদা আওয়ামী লীগ করতো, সব আওয়ামী লীগ। এখন কি হয়েছে? এই লোকগুলি ধান্দাবাজ বেসিক্যালি। এটা আমি শুরুতেও বলেছিলাম যে এই সরকার কখনো, মানে একটা বিপ্লবী সরকার কখনো একটা পরাজিত শক্তির আমলাদের দিয়ে চলতে পারে না। এটা আমি একদম শুরু থেকেই বলে গলা ভেঙে ফেলেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তো এরা তাই চালানোর চেষ্টা করছে। এখন কি হয়েছে? এই সচিবরা, এই আমলারা সবাই এখন যার মতো করে কম্পিটিশন দিয়া সবাই আওয়ামী লীগ বাদে অন্য কোনো দল হতে যাচ্ছে। এখন এক একজনের এক এক ধান্দা। কেউ মনে করতেছে আমি কোন দিকে যেতে পারি। ধরেন মামার সুমন্দির শালা, সে হয়তো বিএনপি করে, সে ওইটাকে টাইনে নিয়ে আসছে যে আমার অমুক আত্মীয় তো বিএনপি করে, অতএব আমিও বিএনপি করি। আবার সে ওই দিকে বিএনপি পায় না, জামাত পাচ্ছে, জামাত নিয়ে আসছে। আবার অনেকে চিন্তা করছে যে আগামীতে ক্ষমতায় যাবে কি, যদি ক্ষমতায় বিএনপি যায় তাহলে বিএনপি হওয়ার আমার জন্য লাভজনক। সে দ্রুত গতিতে একটা বিএনপি বানাই নিছে। ভাই সবারই আত্মীয় মধ্যে আওয়ামী, আমার আত্মীয় মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত 3টে আছে। তো আমি তো আবার সুবিধা অনুযায়ী ধরবো, তাই না? এখন আপনার বাংলাদেশ ছোট দেশ রে ভাই, সবাই সবার আত্মীয়। আপনার